আজ আমরা শিখব ইংলিশ ভাষা শেখার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল। একটি কথা মনে রাখবেন, ইংলিশে সাবলীলভাবে কথা বলার জন্য এবং ভালোভাবে শেখার জন্য আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। চলুন, ইংলিশে কথা বলা শেখার অতি প্রয়োজনীয় একটি বিষয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল সম্পর্কে অতি সহজ উপায়ে সাবলীলভাবে শিখে নিতে পারবেন। একটি উদাহরণ দেখুন, আই ইট রাইস। এই আই ইট রাইস মানে আমি ভাত খাই। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সহজে বোঝার জন্য যদি এই আই ইট রাইস বাক্যটি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে গ্রামারের যে বিষয়গুলো পাওয়া যায় সেগুলো হলো দেখুন। আই ইট রাইস, এই সেন্টেন্সটিতে প্রথমে আছে আই। এখানে আই হলো একটি সাবজেক্ট এবং এখানে আই হলো একটি প্রোনাউন। এটিকে যদি পার্সন হিসেবে বলি, এটি একটি ফার্স্ট পার্সন, এবং যদি নাম্বার অনুযায়ী হিসাব করি তাহলে হবে এটি একটি সিঙ্গুলার নাম্বার, মানে একবচন। তাহলে এখানে কি বুঝলেন? আই সাবজেক্টটি ইংলিশ গ্রামার অনুযায়ী একাধারে। আই একটি সাবজেক্ট এবং সেটি একটি প্রোনাউন এবং ফার্স্ট পার্সন ও সিঙ্গুলার নাম্বার। ভালো করে খেয়াল করুন, আমি আবার বলি, আই একটি সাবজেক্ট এবং সেটি একটি প্রোনাউন এবং ফার্স্ট পার্সন ও সিঙ্গুলার নাম্বার। আশা করি বিষয়গুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়েছে। আবার এখানে ইট হলো একটি ভার্ব। এই ইট ভার্বের প্রেজেন্ট রূপ বা বেস ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ওয়ান রূপ। আমি আবার বলি, ইট হলো একটি ভার্ব। এই ইট ভার্বের প্রেজেন্ট রূপ বা বেস ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ওয়ান রূপ। এখানে নিয়ম হল, রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, রাহিম, এইগুলোর যে কোনো একটি হতো, তবে ইট এর সাথে এস যোগ হয়ে এখানে ইটস হয়ে যেত। আমি আবার বলি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, রাহিম, এইগুলোর যে কোনো একটি হতো, তবে ইট এর সাথে এস যোগ হয়ে এখানে ইটস হয়ে যেত। কিন্তু এখানে আই এর সাথে শুধু ইট বসেছে, কারণ হলো আই, উই এগুলো ফার্স্ট পার্সন, আর এই ফার্স্ট পার্সনের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আমি আরেকবার বলে দিই, কিন্তু এখানে আই এর সাথে শুধু ইট বসেছে, কারণ হলো আই, উই এগুলো ফার্স্ট পার্সন, আর এই ফার্স্ট পার্সনের সাথে এস বা ইএস যুক্ত হয় না। এখানে রাইস হলো একটি অবজেক্ট। এই রাইস অবজেক্টটি একটি আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ রাইস গণনা করা যায় না। এজন্য রাইসের আগে কোনো আর্টিকেল এ অথবা অ্যান বসবে না। আমি আবার বলি, এখানে রাইস হলো একটি অবজেক্ট। এই রাইস অবজেক্টটি একটি আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ রাইস গণনা করা যায় না। এজন্য রাইসের আগে কোনো আর্টিকেল এ অথবা অ্যান বসবে না। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন রুল। রুল 1, সাবজেক্ট আই, উই হলো ফার্স্ট পার্সন এবং ইউ হলো সেকেন্ড পার্সন, আর দে, দ্য বয়েজ হলো থার্ড পার্সন প্লুরাল নাউন। তাই এর সাথে মূল ভার্ব বা ভার্ব 1 যোগ হবে এবং পরে যদি অবজেক্ট থাকে তা যোগ হবে। আমি আবার বলে দিই, সাবজেক্ট আই, উই হলো ফার্স্ট পার্সন এবং ইউ হলো সেকেন্ড পার্সন, এবং দে, দ্য বয়েজ হলো থার্ড পার্সন প্লুরাল নাউন। তাই এর সাথে মূল ভার্ব বা ভার্ব 1 যোগ হবে এবং পরে যদি অবজেক্ট থাকে তা যোগ হবে। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন রুল, রুল 2, সাবজেক্ট যদি হি, শি, ইট, রহিমের যে কোনো একটি হয়, তাহলে এই ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত হবে
এবং শেষে যদি অবজেক্ট থাকে যুক্ত হবে। আরেকবার বলি, সাবজেক্ট যদি এই হি, শি, ইট, রহিমের যে কোনো একটি হয় তাহলে এই ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত হবে এবং শেষে যদি অবজেক্ট থাকে যুক্ত হবে। এই যে মূল ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত হবে, এটি শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় হয়। অন্য কোনো টেন্সের বেলায় এই সব নিয়ে কোনো ঝামেলা নাই। অর্থাৎ অন্য সব ক্ষেত্রে আই, ইউ, উই, দে বা অনেকজন বোঝালে শুধু ভার্ব বসবে। এই যে ইংলিশ বাক্যে ভার্বের মূল ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত হবে, এই নিয়মটি শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় হয়। অন্য কোনো টেন্সের বেলায় এই সব নিয়ে কোনো ঝামেলা নাই। অর্থাৎ অন্য সব ক্ষেত্রে আই, ইউ, উই, দে বা অনেকজন বোঝালে শুধু ভার্ব বসবে। যেমন দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এই উদাহরণটি খেয়াল করুন। রহিম ইটস অ্যান অরেঞ্জ। এখানে রহিম কোন পার্সন আর অরেঞ্জের আগে কেন অ্যান বসল? চেষ্টা করে দেখুন এবং কমেন্টে জানাবেন আপনি কি এটা বুঝতে পেরেছেন কিনা। অবশ্যই ইয়েস অথবা নো কমেন্ট করুন। এখন আসি কাজের ধরন দেখে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনতে পারবেন সেইটা নিয়ে আলোচনা করি। যদি বাক্যটি এই নিয়মের যে কোনো একটি বোঝায় তাহলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। মনোযোগ দিয়ে খেয়াল করুন। নাম্বার 1, ডেইলি হ্যাবিটস বা অভ্যাসগত কাজ। যে কাজগুলো আপনি নিয়মিত প্রতিদিন করে থাকেন সেগুলো অভ্যাসগত কাজ, অর্থাৎ যে কাজগুলি আপনি নিয়মিত রোজ করে থাকেন সেই কাজগুলো। যেমন আমি রোজ সকালে হাঁটি। আমি কি করি? রোজ হাঁটি। আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি। সে সব সময় সত্য কথা বলে। আমি কি করি? রোজ হাঁটি। প্রতিদিন ব্যায়াম করি, সব সময় সত্য কথা বলে। এই কাজগুলি কিন্তু নিয়মিত সব সময় করি বা করে। আর রেগুলার কাজ রোজ হাঁটি, প্রতিদিন ব্যায়াম করি, সব সময় সত্য কথা বলা। এই কাজগুলো বা এই ধরনের যে কোনো কাজ যেটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে সেগুলো বোঝালে ধরে নেবেন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। আমি রোজ সকালে হাঁটি, এর ইংলিশ হলো আই ওয়াক এভরি মর্নিং। আই ওয়াক এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, এর ইংলিশ হলো আই এক্সারসাইজ এভরি মর্নিং। আই এক্সারসাইজ এভরি মর্নিং। সে সব সময় সত্য কথা বলে, এর ইংলিশ হলো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। নাম্বার 2, চিরন্তন সত্য বোঝালে মানে হলো যা কখনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকবে, কখনো পরিবর্তন হবে না এমন বোঝালে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, বরফ পানিতে ভাসে, মানুষ মরণশীল। সূর্য পূর্ব দিকে ওঠে, এর ইংলিশ হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বরফ পানিতে ভাসে, এর ইংলিশ হলো আইস ফ্লোটস অন ওয়াটার। আইস ফ্লোটস অন ওয়াটার। মানুষ মরণশীল, এর ইংলিশ হলো ম্যান ইজ মর্টার। ম্যান ইজ মর্টার। এই জাতীয় বাক্যগুলো হলে ধরে নেবেন অথবা বুঝে নেবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। নাম্বার 3, যদি সাধারণ তথ্য বলা হয়, মানে যখন কারোর সম্পর্কে কোনো সাধারণ তথ্য বুঝাতে কোনো কথা বলা হয়। যেমন সে ঢাকা থাকে। এখানে সে ঢাকা থাকে, এর ইংলিশ হল হি স্টেজ ইন ঢাকা। হি স্টেজ ইন ঢাকা। এই জাতীয় বাক্য হয়ে ধরে নেবেন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এখন আসি বাংলা বাক্যের শেষে কি থাকলে বুঝবেন যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ভালো করে খেয়াল করুন। বাংলা ক্রিয়া বা কাজের শেষে সাধারণত ই, অ, এ, এন থাকবে। যেমন আমি খাই। এখানে খাইয়ের শেষে ই উচ্চারণ হয়। তুমি খাও।
এখানে খাওয়ের শেষে ও বা অ উচ্চারণ হয়। সে খায়, এখানে খাইয়ের শেষে ইয় বা এ উচ্চারণ হয়। আপনি খান, এখানে খানের শেষে ন বা এন উচ্চারণ হয়। তাহলে কি বুঝলেন? বাংলা ক্রিয়া বা কাজের শেষে যদি ই, অ, এ, এন এইগুলি থাকে তাহলে ধরে নিবেন এটি সাধারণ প্রেজেন্ট ইনডেফিনিটই হবে। এখন আসি ইংরেজি বাক্যের গঠন দেখে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে চিনতে পারবেন। চলুন একটু মনোযোগ দিয়ে দেখি। ইংরেজিতে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি চেনার সবচেয়ে বড় উপায় হল ইংলিশ বাক্যে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব থাকবে না, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে না। তার মানে হল সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব বসে যাবে বা মূল ভার্ব বসে থাকে। তাহলে বুঝবেন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই উদাহরণটি ভালো করে খেয়াল করুন। দ্য বয় রিডস আ বুক এর ইংলিশ হল বালকটি একটি বই পড়ে। এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স। ভালো করে দেখেন, দ্য বয় রিডস আ বুক এই বাক্যটিতে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নাই। এইভাবে ভালো করে বুঝে বুঝে নিয়মিত প্র্যাকটিস করুন, তাহলে আপনার ইংলিশ শেখার যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের এই নতুন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম? যখন কাজটা সাধারণত বর্তমানে অভ্যাসগতভাবে করা বোঝায়, তখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন সে, তিনি, এটি বা কোনো একজনের নাম, একক কেউ এই জাতীয় সাবজেক্ট বুঝিয়ে থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। উদাহরণ, হি ইটস, সে খায়। রানা গোজ, রানা যায়। চলুন খুব সহজ কিছু নিয়মে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। যখন কাজটা সাধারণত বর্তমানে অভ্যাসগতভাবে করা বোঝায়, তখন যদি সাবজেক্ট, যেমন সে, তিনি, এটি বা কোনো একজনের নাম, একক কেউ এই জাতীয় সাবজেক্ট বুঝিয়ে থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু আবার যদি বলি, যখন কাজটা সাধারণত বর্তমানে অভ্যাসগতভাবে করা বোঝায়, তখন সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেমন আই, উই, ইউ, দে, দ্য বয়েজ, স্টুডেন্টস মানে হল আমি, আমরা, তারা, বালকেরা, ছাত্রছাত্রী বা একের অধিক বা প্লুরাল নাম্বার এই জাতীয় কর্তা হলে। এখানে নিয়ম হল সাবজেক্টের পরে শুধু মূল ভার্ব বা ভার্ব ওয়ান বসবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো এস ইএস যুক্ত হবে না। যেমন আই ইট, আমি খাই। এই বাক্যটিকে যদি প্রশ্ন করি কি খাই, কিছু না কিছু তো একটা খাই, হতে পারে সেটা রাইস বা অন্য কিছু। এখন আই ইট এই সেন্টেন্সটিতে যদি রাইস বা ভাত শব্দটা যোগ করে সেন্টেন্সটিকে আরও কিছুটা বড় করি তাহলে হবে আই ইট রাইস। তাহলে বাক্যটিতে রাইস যোগ হওয়াতে কিন্তু আই ইট রাইস হয়ে গেল। আই ইট রাইস মানে হলো আমি ভাত খাই। ঠিক তেমনইভাবে দে গো, তারা যায়। যদি দে গো এই সেন্টেন্সটিতে দে গো এর সাথে স্কুল কথাটা যোগ করে আরও কিছুটা বড় করি তাহলে হবে দে গো টু স্কুল। অর্থাৎ দে গো টু স্কুল মানে হলো তারা স্কুলে যায়। এখন আসি ডু, ডাজ এবং এস বা ইএস এর ব্যবহার। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি হল ইংলিশ সেন্টেন্সে এই ডু, ডাজ এবং এস বা ইএস এর সঠিক ব্যবহার। এটি মূলত নির্ভর করে বাক্যের সাবজেক্ট বা কর্তার উপর। চলুন খুব সহজ কিছু নিয়মে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আসি ডু এবং ডাজ কখন কোনটি বসবে। না বোধক নেগেটিভ এবং প্রশ্নবোধক
ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে আমাদের ডু এবং ডাজ এই সাহায্যকারী ভার্বগুলো কাজে লাগে। ডু বসে সাধারণত আই, উই, ইউ, দে এবং বহুবচনের সাথে। অর্থাৎ আগের মতো যেখানে এস বা ইএস বসে না। মানে হল সাধারণত বর্তমানে কোনো কাজ করা বা হওয়া ও চিরন্ত সত্য এবং অভ্যাসগতভাবে করা বোঝায় তখন যদি সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার যেমন আই, উই, ইউ, দে, দ্য বয়েজ, স্টুডেন্টস, আমি, আমরা, তারা, বালকেরা, ছাত্রছাত্রী বা একের অধিক বা প্লুরাল নাম্বার এই জাতীয় কর্তাগুলোর থাকে, তাহলে সেই সাধারণ বাক্যটিকে প্রশ্নবোধক করার জন্য শুধুমাত্র সেই বাক্যটির শুরুতে একটি ডু বসবে। মানে হল আই, উই, ইউ, দে, দ্য বয়েজ, স্টুডেন্টস এই জাতীয় সাবজেক্টগুলোর সাথে সেন্টেন্সের শুরুতে একটি ডু বসিয়ে দিলেই বাক্যটি প্রশ্নবোধক বাক্যে তৈরি হয়ে যাবে। আর এই বাক্যে প্রথমে ডু বসালে কিন্তু এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এবং আই লাইক টি, আমি চা পছন্দ করি। এই দুটি সাধারণ বাক্যের প্রথমে যদি ডু বসিয়ে দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালেই দেখেন কি হয়। ডু আই ইট রাইস এর অর্থ হল আমি কি ভাত খাই। এখন দেখেন এই ডু আই ইট রাইস বাক্যটির প্রথমে ডু বসানোর আগে বাক্যটি ছিল আই ইট রাইস, মানে হল আমি ভাত খাই, এবং আই লাইক টি, আমি চা পছন্দ করি। এই সেন্টেন্সগুলির প্রথমে ডু এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে কিন্তু একটি প্রশ্ন করা হয়ে গেল। যেমন ডু আই লাইক টি, এবং এই ডু আই লাইক টি এর অর্থ হল আমি কি চা পছন্দ করি, এবং ডু আই ইট রাইস এর অর্থ হল আমি কি ভাত খাই। এইভাবেই একটি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে কি শিখলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স যেখানে এস বা ইএস বসে না, সেই সব সাধারণ ইংলিশ বাক্যের শুরুতে একটি ডু এবং এই সেন্টেন্সটির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়ে প্রশ্নবোধক বাক্য বানাতে পারবেন।